ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কী করতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। বিষয় কি জানেন আমি কিসে ফিল করেছি? আমি ম্যাথে ফিল করেছি, ম্যাথমেটিক্স। যে ম্যাথে আপনি এত ভালো, ম্যাথমেটিক্স বই নিয়ে এইভাবে পড়ে রইলাম যে ম্যাথে আমি ফেল করলাম। নাম্বার তো তখন দেখা যেত কিসে ফেল করে। এবার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম 1997 সালে। ফ্যামিলির মানুষজনের সাথে কথা নাই, বার্তা নাই, আমার জন্য ফর্ম ফিল আপ করবো কিনা এটা সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমাদের ফ্যামিলির সিদ্ধান্ত নেওয়ার আরেকজন লোক চলে আসে, আমার বর্দির হাজব্যান্ড। উনি আমাদের ফ্যামিলির সিদ্ধান্তগুলি তখন নিতেন, যে পরীক্ষা দিব কি দিব না। ওকে ফাইন, সিদ্ধান্ত হলে পরীক্ষা দিব। এই সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু অলরেডি আরেক বছর যে পরীক্ষা দিব এখান থেকে 5 মাস চলে গেছে। তাহলে আমার হাতে আছে আর মনে করেন 6.5 মাস। তো এই সময়টাতে ডিসিশন কি হচ্ছিল, মানে পরীক্ষা দিবে অথবা কাজে কর্মে লেগে যাবে? কিছু একটা করবে, ওরে দিয়ে আর পড়াশোনা হবে না। আর আমি বয়ে গ্রামে চলে গেছি, আমার ভাইয়ের সামনে আর থাকবো না, আমি গ্রামে চলে গেছি। ভয় মানে? হ্যাঁ, যে কি হবে। আচ্ছা, সো পরে সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব। ওকে ফাইন, তো পরীক্ষা দিলাম। ম্যাথমেটিক্স এমন প্রিপারেশন নিলাম, বাকি যে সাবজেক্টগুলি আছে ওগুলি ভুলে গেছি। বাকি সাবজেক্টগুলি আমি ভুলে গেছি। 97 সালে আমি আবার ফেল করলাম। ভয়াবহ ডিজাস্টার। 97 সালে আমি আবার ফেল করলাম, মানে 96 সালের চেয়ে পার্সেন্টেজ এবার বাড়লো, বাট আমি ফেল করলাম। আমি সোহরাওয়ার্দী কলেজ থেকে আমি হেঁটেই গেছি, আমার মনে আছে এখনো। 6টার দিকে আমি রেজাল্টটা পাইলাম, আমি 9:30টার দিকে শনি রাখতে গেছি। আমি হাঁটতে পারতেছিলাম না, যে আমার রোল নাম্বারটা ওইখানে নাই। এখনকার মতো তো আর তখন রেজাল্ট চেক করা যায়। মানে জাস্ট যদি এটা ফিল করি, আমি এসএসসি ইন্টার দুটোতে স্টার পাওয়া, মানে আমি যদি আপনার জায়গায় চিন্তা করি, মানে জাস্ট জীবনে সেন্সলেস একবারও হই নাই, এটা ভয়ঙ্কর। তো আমি দোতলায় রেজাল্ট শিটটা দিচ্ছি, আমি দোতলা থেকে নামতে পারতেছিলাম না, যে আমি তো কারো কিছু বলতে পারবো না যে আমি ফেল করছি। তো ওই সময় আমার মেজ দিদি ঢাকায় থাকে, দুনিয়া। আমরা ছোট যে 2 ভাই, আমার নাম গৌরাঙ্গ, আমার ছোট ভাইয়ের নাম নিতে। আমার ওই ছোট ভাইকে আমার শেষ দিদি খুব পছন্দ করতো, শিপ্রা দিদি। আর আমার মেজ দিদি আমারে পছন্দ করতো। কোনো কিছু ভালো খাবার হইলে আমার মেজ দিদি আমার জন্য একটু রাখতো, আমার শেষ দিদি আমার ছোট ভাইয়ের জন্য রাখতো। তো আমি তো বাইরের সামনে যেতে পারবো না, আমি আমার বোনের বাসায় চলে গেছি বয়ে, যে কি কর। তো পরের দিন গ্রামে চলে গেছি। তো এখন তো আত্মীয় স্বজন যে, মানে গ্রামে গেছি, মানুষ দেখে আমার হাসে যে ও এমন ছিল, ঢাকা গিয়ে এমন হয়েছে। গ্রামের মানুষ যা হয় আর কি, টিপিক্যাল গ্রামের মানুষ। তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না, তো কি করবো কোনো তো সিদ্ধান্ত নিতে পারি না। তারপর আমার এখনো মনে আছে, আমাদের গ্রামে একজন দাদা ছিল, অশোক দা, মানে আমরা অশোক বলতাম, ওনার নাম একাডেমিক নাম হলো অসিত রায়। উনি এখন আমেরিকায় থাকেন। উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমি যখন 5-এ পড়ি তখন উনি, না 6-এ পড়ি তখন উনি মেট্রিক পরীক্ষা দেবেন, কিন্তু আমাদের সাথে খেলাধুলা করতো। ওই যে বললাম গ্রামে চুরি, আম চুরি, জাম চুরি, আমাদের একটা গ্রুপ ছিল 16 জনের। যার বাড়িতে যা হবে আমাদেরকে দিয়ে খেতে হবে, নতুবা কেউ খেতে পারবে না। আমরা কাঁচাগুলি বেড়ে ফেলে দিতাম যে আমাদেরকে না দিলে। তো অশোক দা একদিন আমার ডাকলো যে গৌরাঙ্গ, আমি শুনছি উনি গ্রামে তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে, পলিটিক্যাল সায়েন্সে। তো উনি বলছে কারোর কিছু বলা দেখো নাই, তুমি না আবার চেষ্টা করো, তুমি পারবা, দেখবা। আর এখানে যদি না হয়, আমি বলছি যে হয়তো আমার বাড়ি থেকে বিদেশ পাঠাই দেবে বা কিছু। বলছে তুমি বিদেশ যাও, গিয়ে কোনো একটা জায়গায় ভর্তি হবা, দেখবা বিদেশে গেলেও তুমি ভালো রেজাল্ট করবা, আমার বিশ্বাস তুমি কোথাও পারবা। অথবা তুমি কম্পিউটার কোনো কিছুতে ভর্তি হয়ে একটা কোর্স করে আসবে, এই দেশে এসে ভালো চাকরি করো। আমার এখনো মনে আছে বিকালে বসে উনি আমার এগুলি বলছে। তখন তো আমি কই পড়বো, কি করব। আর তখন একটা সিস্টেম ছিল যে পরপর 3 বার ফেল করার আগে কলেজ থেকে মার্কশিট উঠাই দিয়ে দিত না, 3 বার ফেল করতে হইতো। মানে ওই কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবে না, কলেজে যাওয়া যাবে না। মার্কশিট জমা দিয়ে তো তখন ভর্তি হইতে হইতো, মার্কশিট সার্টিফিকেট জমা দিয়ে, মেট্রিকের মার্কশিট। তো আমি ঢাকায় আসছি ওনার কথাটা শুনে যে আমি কি করব। তো তখন আমার যে বন্ধু, ওই যে তৌফিক আমার বলছে তুই এখনো শেষ হয়ে যাসনি। তৌফিক আমারে তখন বললো যে গৌরাঙ্গ, তোর অবস্থাটা এখন নদীতে একটা মনে কর খড়কুটা পড়ছে, ওই খড়কুটাটা ঢেউয়ে শুধু ভাসতেছে। এটা 1 সপ্তাহ পরে এটার মধ্যে একটু শ্যাওলা জন্মাবে, তারপরে এই শ্যাওলাটা আর একটু বড় হবে, তারপরে এটার সাথে একটা কচুরিপানা আটকে যাবে, এরপরে এই কচুরিপানা অনেক বাচ্চা দিবে, অনেক বেশি কচুরিপানা হবে, তারপরে এটা বিরাট প্রবল আকার ধারণ করবে। তখন ওই ঢেউ আর স্রোত এসে ওইখান থেকে আটকায় আবার বিপরীত দিকে চলে যাবে। তুই এখন ওই খড়কুটার মতো ভাসতেছিস, তোর জীবনে একটা সময় আসবে
যারা এখন তোরে দেখে এভাবে হাসাহাসি করে তারা তোর সামনে আসবে না, মাথা নত করে থাকবে। তোর এসে তোর জীবনে হয়তো ওই সময়টার জন্য আল্লাহ হয়তো এই কাজটা করছে। আমার এখনো বিশ্বাস তুই জীবনে কিছু একটা করে ফেলবি। তো ওর সাথে আমি যাত্রাবাড়ি দেখা করি, ওর বোনের বাসায় ছিল ও ওই দিন যাত্রাবাড়িতে, ও হলে থাকতো 123 নম্বর রুমে। আচ্ছা, আর সেইয়া মানে বিজনেস ফ্যাকাল্টির একবারে সামনে হতবম্ব হয়ে গেছি, মানে একবারে কমন হল যেটা সূর্য সেন হলের 123 নম্বর রুম, একবারে লিফটের পাশের রুমটা থাকতো। তো আর পরে আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবে পারি আবার নতুন করে আমি শুরু করব। আমি নিজের সিদ্ধান্ত নিলাম যে যা আছে কপালে আমি আবার প্রথম থেকে শুরু করব। তো 1997 সাল, এটা সম্ভবত 10ই আগস্ট রবিবার ছিল। আমি বোর্ডে আইসা একটা অ্যাপ্লিকেশন, আমার ওই সোহরাওয়ার্দী কলেজের একজন ভদ্রলোক আমার একটা বুদ্ধি দিল, দারোয়ান। বলছে আপনি এখান থেকে এটা পাবেন না, বোর্ডের প্রধান যে ওনার কাছ থেকে যদি আপনি সিগনেচার আনাইতে পারেন তাহলে এখান থেকে আমি এটা উড়াই দেবো, আপনি কারোর ঘুষ টুস দিতে হবে না। এর মানে ঘুষের প্রচলনটা তখনও ছিল। বলছে এখানে ঘুষ দিতে হবে না আপনি। আমি ওনারে বলছিলাম, আমার কেউ বলছে টাকা পয়সা দিয়ে উঠাইতে পারবেন, বলছে ঘুষ লাগবে না, কেউ দিবে না, আপনি ওইখান থেকে সাইন নিয়ে আসেন। সাইন আনলেও ঘুষ লাগবে, বলবে দেওয়া যায় না, এই না সেই না, কিন্তু আমি আপনারটা নিয়ে দিব। তা আমি রবিবারে গেলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি 8:45 দিয়ে গেছি, 9টায় খুলবে শিক্ষা বোর্ড। তো আমার অনেকজন কি ভাই কারে চালায়, বলছি না এমনি আসছি, আমার একটু দরকার আছে। হাতে ওই কাগজটা, কোনো ফাইল টাইল নাই, শুধু কাগজটা মানে অ্যাপ্লিকেশনটা। তো দাঁড়াইছিলাম, খোঁজ নিলাম যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন আমি গ্রামের ছেলে, আমি পরপর 2বার ফেল করছি, কয়েকবার চেষ্টা করে একবার ফেল করা, এরপরে তো এমনি পেয়ে যাবে। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকের ঘটনা। তো ওনারা আমি বললাম যে এমন আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমরা যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা উঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাব। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষা তো যদি ফেল করো তাহলে তো এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তাই আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নাই। বলছে না, দেওয়া যাবে না। তো এটা 9:30 দিকের ঘটনা। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয় রবিবার। তারপরে সারাটা দিন দাঁড়াইছি, এর মধ্যে ওনার কাছে অনেকেই তো আসছে সারাদিন, দেখি অনেকজন যাচ্ছে, কথা বলতেছে, কিন্তু ওই বাইরের দারোয়ানেরা বলে রাখছে যে আমার যেন আর পারমিশন না দেয় ঢোকার জন্য। তো 11টার দিকে, 11:30 দিকে একজন ভদ্রলোক, উনি আরও উপরে, উনি 3 তলায় অফিসটা ছিল আমার মনে আছে, উনি হয়তো 5-6 তলায় বা কোথাও বসে, উনি দেখে গেছে। বলছে তুমি দাঁড়ায় আছো, আমি তো সকলে দিয়ে গেছি, এখানে দাঁড়ায় আছো কার জন্য? আমি বলছি ওনার সাথে কথা বলছে, কথা বলো না। আমি বলছি আর একটু কথা বলার দরকার ছিল, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। তো উনি হয়তো বস, এই জন্য হয়তো কিছু বলতে পারে নাই, বা কাজে আসছে, বা পরিচিত হইতে পারে, বস পরিচিত। তারপর উনি কিছু বলে নাই। তো বিকাল, আমার এখনো মনে আছে সব কিছু, 4:30টার দিকে ওই ভদ্রলোক আবার নামছে, দেখে যে আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওইখানে বসে আছি, পাগুলি নিচে দিয়ে, কাগজটা হাতে নিই। বলছে তুমি কিসের জন্য আসলো? আমি বলছি আমি 2বার ফেল করেছি, আমার এই মার্কশিটগুলি যদি অনুমতি দেয়, ওনারা ছাড়া নাকি কেউ দিতে পারবে না, তো অনুমতি দিলে আমি এগুলি নিয়ে গ্রামে ভর্তি হবো, আমি পড়াশোনা করতে চাই। তো উনি আমার সাথে 2-3 মিনিট কথা বলেছে, কিভাবে ফেল করলা, কি এত ভালো রেজাল্ট করে কেন ফেল করলা। তো আমি আমার সীমাবদ্ধতা বলেছি যে আমি প্রাইভেট পড়তে পারি নাই, বা কনসেন্ট্রেট করতে পারি নাই সামহাও। তো এরপরে উনি ভিতরে নিয়ে গেছে, আমার নিয়ে বলছে যে ওরে একটু অনুমতি দিয়ে দেন। বলছে ওরে অনুমতি দিলে তো আমার চাকরি চলে যাবে। বলছে আপনি তো মানুষের চাকরি দেন, আপনার চাকরি চলে যাবে? তো ভাই ছেলে দাও, কাগজটা দাও। তো কাগজটা দিছে, দেওয়ার পর উনি সাইন করলো। আমি ওনারে প্রথমে সালাম করলাম, আর যে নিয়ে গেছে ওনারে সালাম করলাম। তো যে নিয়ে গেছে উনি আমার জড়াই ধরে বলছে যে তুমি দেখবা অনেক ভালো কিছু করবে। তো ওই দিন বিকাল হয়ে গেছে, আমি মার্কশিটটা উঠাইতে পারি নাই, কলেজে গেছি, কলেজ বন্ধ হয়ে গেছে। তো পরের দিন 11 তারিখ আমি গেলাম, গিয়ে মার্কশিটটা উঠাইছি, উঠাইয়া কলেজে গেছি। কলেজে যাওয়ার পরে 625 টাকা লাগবে, তো আমার কাছে তো টাকা নাই ভর্তি হবে। তখন ভাবলাম যে এগুলি উঠাইলাম তো ভর্তি হতে পারবো না। তো আমার কাছে 140 টাকার মতো ছিল। তো আমার এক বন্ধু ছিল নাদিম, ও এখন বিদেশ থাকে। তো ওরা এসে বললাম, ও বলছে আমি তোর টাকাটা দিব, তুই ভর্তি হ। ও ফেল করছে 2বার, বাট ওর বাবার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। ও বলছে তুই ভর্তি হ। আমি সোহরাওয়ার্দীতে পড়তাম, সরকারি কলেজে মার্কশিট রাখতো, কিন্তু তেজগাঁ কলেজে মার্কশিট রাখতো না। ও তেজগাঁ কলেজে পড়তো, ওর কাছে মার্কশিট ছিল, ও আগেই ভর্তি হয়ে গেছে। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতা